আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সম্পর্কে জানব। তোমরা হয়তো অনেক জায়গাতেই এটা পড়ে থাকবে যে সিন্ধু সভ্যতা সম্পর্কিত বিভিন্ন তথ্য, কিন্তু আজকের এই ভিডিওটা মানে এই 3 পেজ যেটা আমি আজকে ডিসকাস করব, এর মধ্যে থেকে প্রত্যেকটা লাইন তুমি যদি রেলের যে কোনো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার খুলে দেখো এবং যত প্রশ্ন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে এসছে তার প্রত্যেকটা তুমি এই নোটসটুকুর মধ্যে পাবে। খুব ভালো করে দেখবে, তুমি চাইলে ভিডিওটা পজ করে নোট ডাউনও করে নিতে পারো। সবার শুরুতে আমরা যেটা দেখব যে আইভিসির প্রথম যে প্রমাণ সেটা আমাদের পাওয়া যায় ফাকাফুরাম তামিলনাড়ুতে, এবং সেখানে একটা হ্যান্ড এক্স পাওয়া যায় 1863 খ্রিস্টাব্দে। এবং আমরা এর সাথে সাথে যার নামটা খুঁজে পাই যেটা হচ্ছে রবার্ট ব্রুসফোর্ড। তিনি ছিলেন হচ্ছে ফাদার অফ আর্কিওলজিক্যাল, বলতেই পারি মানে প্রি হিস্ট্রিক আর্কিওলজি ডিপার্টমেন্টের ফাদার। আমরা যদি এটা বলে থাকি যে ইন্ডিয়ান আর্কিওলজি ডিপার্টমেন্টের হেড কে ছিল, তখন সেখানে নাম আসবে আলেকজান্ডার কানিংহাম। এবং এই আইভিসির পাশাপাশি শুধু যে আইভিসি তা নয়, আইভিসির সমসাময়িক আরও 4টে সভ্যতা ছিল, যার মধ্যে সবচেয়ে বেশি অন্যতম সেগুলো আমরা দেখছি সেটা হচ্ছে মেসোপটেমিয়া, যেটা টাইগ্রিস বা ইউফ্রেটাস নদীর তীরে গড়ে উঠেছিল। তাছাড়া ছিল হচ্ছে চায়না, যেটা হোয়াংহো নদীর তীরে গড়ে ওঠে। তারপর ছিল ইজিপ্ট, যেটা নীল নদীর তীরে গড়ে ওঠে। আর যেটা হচ্ছে আইভিসি বা আমাদের সিন্ধু সভ্যতা, সেটা হচ্ছে ইন্দাস বা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠে। এবং অনেকেই হয়তো এই জিনিসগুলো জানবে যে লর্ড কার্জনের সময় 1863 থেকে 1905 খ্রিস্টাব্দের মধ্যে আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রথম গড়ে ওঠে, এবং সেই সময় জন মার্শালের নেতৃত্বে তিনি ছিলেন চেয়ারম্যান, এবং তার নেতৃত্বেই আমাদের যত খনন কার্য সেগুলো আস্তে আস্তে করা হয়। হরপ্পান সিভিলাইজেশন, সবার প্রথম আমরা যে সিটিটা এই আইভিসির মধ্যে এক্সকাভেট করা হয় মানে খনন করে তুলে দেখা হয় সেটা হচ্ছে হরপ্পা সিভিলাইজেশন। সরস্বতী সিন্ধু সিভিলাইজেশনও এর নামে বলা হয়, কারণ ম্যাক্সিমাম যে সাইটগুলো প্রথম এই সিভিলাইজেশনে দেখা যায় সেগুলো হচ্ছে হাক্কা এবং ঘারঘার, যেটা রাজস্থান বা গুজরাটের সমসাময়িক বা কিছুটা পাকিস্তানের মধ্যে পড়ে। সেই পোর্শন থেকে আমরা ম্যাক্সিমাম সাইটগুলোকে দেখে থাকি। এরপর আমরা অনেকে হয়তো এই ব্যাপারটা জানি যে সিন্ধু সভ্যতা যখন আসে তার আগের একটা সভ্যতা ছিল, যেটা ছিল হচ্ছে মেহেরগড় সভ্যতা, যেটা খানিকটা হয়তো সিন্ধু সভ্যতা থেকে পুরনো। এবং এই মেহেরগড় সভ্যতা সাধারণত বোলান নদীর তীরে গড়ে ওঠে, এবং তার সময়টা তোমরা এখানে দেখতে পারো যে 7000 থেকে 2600 BC অবধি। এবং এই সিন্ধু সভ্যতাকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা প্রথম যে পার্টটা পাবো সেটা হচ্ছে আর্লি হরপ্পান ফেজ, তারপরে আসবে ম্যাচিওর হরপ্পান ফেজ, তারপরে আসবে হচ্ছে লেট হরপ্পান ফেজ। এবং এই আর্লি হরপ্পান ফেজ ছিল নিওলিথিক যুগ বা নব্যপ্রস্তর যুগ। আগের ভিডিওটাতে আমরা খুব ভালো করে বলেছিলাম যে এই প্রত্যেকটা হিস্ট্রিক্যাল ক্রোনোলজিগুলোকে আমরা কীভাবে ভাগ করি, যেমন নিওলিথিক, প্যালিওলিথিক, সেটা দেখতে গেলে তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে। এবং এই আর্লি হরপ্পান ফেজের যে মেইন যে সাইট সেটা হচ্ছে আমরি, যেটা 3200 থেকে 2600 BC অবধি। তার ঠিক পরবর্তীকালে চলে আসে হচ্ছে ম্যাচিওর হরপ্পান ফেজ, যেটা আমাদের কালীবঙ্গানে গড়ে ওঠে, যেটা হচ্ছে 2600 থেকে 1900 BC-র মধ্যে। তারপর আসে হচ্ছে লেট হরপ্পান ফেজ, যেটা আমাদের অ্যাকচুয়াল ব্রোঞ্জ এজের মধ্যে পড়ে, মানে সেই সময় যাবতীয় যে অস্ত্র সেগুলো ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো, এবং 1900 থেকে 1500 BC-র অবধি। এবং এরপর যে চারটা তোমরা এখানে দেখতে পাবে, আমি একটু হয়তো ফাস্ট বলছি, কিন্তু জাস্ট এক্সাম রেডি ভিডিও বলে এটা হয়তো তুমি হলের আগের দিন বা পরীক্ষার ঠিক আগের রাতে বা হলের বাইরে বসেও দেখতে পারো। এবং খুব ভালো করে তুমি যদি এটা ভালো করে লক্ষ্য করো তাহলে অনেক কোশ্চেন পেয়ে যাবে আশা করছি। এবং এই যে চারটা আছে, এই চারটা খুব ভালো করে দেখলে দেখবে আমাদের একদম ইস্ট, ওয়েস্ট, নর্থ এবং হচ্ছে সাউথ। এবং এই যে আইভিসির একদম এক্সট্রিম ইস্ট পয়েন্ট যদি আমরা ধরি, তাহলে আমরা দেখব আলমগীরপুর, যেটা আমাদের ইউপিতে অবস্থিত, এবং সেটা কালী নদীর তীরে অবস্থিত। এবং অনেক জায়গাতে এরকম ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন এক্সামে এই কোশ্চেনটাও এসছে যে আলমগীরপুর কোন নদীর তীরে অবস্থিত, সেটা হচ্ছে কালী নদীর তীরে। এবং আমরা যদি ভারতের মধ্যে একদম নর্থ পয়েন্ট দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে মান্ডা, যেটা জম্মুতে এবং চেনাব নদীর তীরে অবস্থিত। এবং শুধু যে ভারতের মধ্যেই এর এক্সট্রিম নর্থ পয়েন্ট ছিল তা নয়, আরও উপরেও ছিল, সেটা হচ্ছে আফগানিস্তান। এবং আফগানিস্তানের মধ্যে কোন পয়েন্টটা পড়ে সেটা হচ্ছে শর্তুগাই, যেটা হচ্ছে দাস্ত নদীর তীরে। আর আমরা যদি একদম ওয়েস্ট পয়েন্টটা দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে সুতকা জেন্দার। এর উচ্চারণটা বিভিন্ন রকম হতে পারে, বাট ওভারঅল এরকমই হয়, যেটা হচ্ছে মাকরান ভ্যালিতে বালুচিস্তানের মধ্যে পড়ে। এটা তোমরা দেখতে পাচ্ছ। এবং একদম সাউথ মোস্ট পয়েন্ট যেটা, সেটার নাম হচ্ছে দয়মাবাদ হচ্ছে প্রভারা বা গোদাবরী নদীর তীরে অবস্থিত। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট হচ্ছে এটাই যে হরপ্পার লোক, যারা হরপ্পাতে বসবাস করতো, তারা নিজেদেরকে মেলুহা বলতো। মেলুহা, এই কোশ্চেনটা অ্যাজ ইট ইজ চলে আসে। এবং এই যে মেলুহা নামকরণ, সেটাও আবার কিন্তু মেসোপটেমিয়া সভ্যতার উপর, মানে ওরাই এদেরকে মেলুহা বলে ডাকতো। যাই হোক, এটা একটা পেজ, আমি বলেছিলাম যে 3টে পেজের মধ্যে টোটাল কমপ্লিট করে ফেলবো, আশা করি তাও হয়ে যাবে।
এরপর যেটা আমরা দেখবো যে এই যে 4টে সিভিলাইজেশনের কথা আমরা পড়লাম, এই 4টে সিভিলাইজেশনের মধ্যে সবচেয়ে ওল্ডেস্ট কোনটা? সবচেয়ে ওল্ডেস্ট হচ্ছে মেসোপটেমিয়া, তারপর আসে হচ্ছে ইজিপ্ট, তারপর আসে হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপর হচ্ছে চায়না। এবং মেসোপটেমিয়ার যে সভ্যতা ছিল সেটা যেমন ওল্ডেস্ট ছিল, তার সাথে সাথে ছিল কি একটা স্টোন এজ এবং চালকোলিথিক। চালকোলিথিক আমরা আগের ভিডিওটাতে পড়েছি যে লিথিক শব্দের অর্থ কী, সেটা তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। এরপর যেটা আসে সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, যেটা হচ্ছে লার্জেস্ট অ্যামং দ্য আদার্স। এই সমস্ত যে সভ্যতাগুলো আমরা পড়ছি তার মধ্যে লার্জেস্ট সভ্যতা ছিল হচ্ছে আইভিসি, এবং এটা সবচেয়ে ওল্ডেস্ট প্ল্যান্ড সিভিলাইজেশন। মানে বাকি যে সিভিলাইজেশনগুলো ছিল সেগুলো আনপ্ল্যান্ড, মানে তাদের ঘরবাড়ি প্রস্তুত করা বা নগরায়ন যে ব্যাপারটা ছিল, আরবানাইজেশন, সেগুলো খুব একটা প্ল্যান্ড নয়। কিন্তু আমরা একমাত্র সিন্ধু সভ্যতাই দেখতে পাই যেটা হচ্ছে প্ল্যান্ড সিভিলাইজেশন। এবং এই সিন্ধু সভ্যতার মধ্যে আমরা যদি দেখি যে লার্জেস্ট সাইট কি, তখন আমরা দেখবো হচ্ছে রাখিগড়ি। এবং যদি অপশনের মধ্যে রাখিগড়ি না থাকে তাহলে মহেঞ্জোদারো দাগাতে পারো, কিন্তু যদি রাখিগড়ি অপশনের মধ্যে থাকে তাহলে রাখিগড়ি উত্তর হবে। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দুটো সভ্যতা, একটা হচ্ছে হরপ্পা, একটা হচ্ছে মহেঞ্জোদারো। মানে সভ্যতা নয়, সাইট, যেখান থেকে খনন কার্যের মাধ্যমে আমরা এই প্রাচীন এভিডেন্সগুলো পেয়ে থাকি। হরপ্পা কি? হরপ্পা শব্দের অর্থ হচ্ছে পশুর খাদ্য। এবং হরপ্পা আবিষ্কৃত হয় 1921 সালে দয়ারাম সাহানি এবং পাকিস্তানের মন্টেগোমারি বা ইরাবতী নদীর তীরে। ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো হচ্ছে 1922 সালে আর.ডি. ব্যানার্জি বা রাখালদাস বন্দ্যোপাধ্যায় প্রথম এটাকে আবিষ্কার করেন, এবং সিন্ধু প্রদেশের লারকানা জেলায় এবং সিন্ধু নদীর তীরে। এবং এই যে মহেঞ্জোদারো, এই শব্দটার অর্থ হচ্ছে মৃতের স্তূপ। ঠিক এই কোশ্চেনটাই আসে যে মহেঞ্জোদারো শব্দের অর্থ কী, তখন তোমাদের মৃতের স্তূপ, এই অ্যান্সারটা করতে হবে। একটা জিনিস মনে রাখবে, এম নট ইকুয়াল টু এম। এটা কেন বললাম? কারণ এই যে মন্টেগোমারি, মানে পাকিস্তানের মন্টেগোমারি মহেঞ্জোদারো নয়, তাহলে যে কোনো একটা, দুটো অনেক সময় গুলিয়ে যায়। তাই আমরা কী করবো, যে কোনো একটা মনে রাখার চেষ্টা করব যে পাকিস্তানের মন্টেগোমারি মহেঞ্জোদারো নয়, এম নট ইকুয়াল টু এম। তাহলে হরপ্পাটা হচ্ছে পাকিস্তানের মন্টেগোমারি, আর মহেঞ্জোদারোটা হচ্ছে সিন্ধু প্রদেশের লারকানা জেলা এবং সিন্ধু নদীর তীরে। এটা তো বোঝাই যাচ্ছে। এরপর যেটা আসে সেটা হচ্ছে সুমেরিয়ান সিভিলাইজেশন, যাদের মধ্যে এদের মধ্যে ব্যবসা বাণিজ্যের একটা যোগাযোগ সম্পর্ক ছিল। এটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, মানে ওরা লিখে রাখতো কিন্তু আমরা তাদের পার্ট এখনও উদ্ধার করতে পারিনি। এবং এটা ব্রোঞ্জ এজের মধ্যে পড়ে। মানে মেটাল, আমাদের যে মানে এই যে প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই এজগুলোর যখন আমরা পার করে আসি তখন আমাদের কী হয়, মেটাল এজ শুরু হয়। এবং মেটাল এজের শুরুর পরে আমরা যেটা দেখতে পাই যে সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ এজের মধ্যে পড়ে। এবং প্রায় 100-র বেশি সাইট এখান থেকে খনন কার্য করা হয়। সবচেয়ে বেশি যে ধাতুগুলোর জানার ছিল এই সভ্যতার ক্ষেত্রে সেটা হচ্ছে কপার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। আয়রনের ব্যবহার খুব একটা এই সভ্যতা সম্পর্কে জানা যায় না। ওকে, এরপর আমরা যে টপিকটা সম্পর্কে দেখব সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার কি? এরা সাধারণত বীজ বপন করতো নভেম্বর মাসের দিকে, তারপর সেগুলো যখন পেকে যেত সেটাকে তুলতে হচ্ছে এপ্রিলের দিকে। হুইট, বার্লি, মাস্টার্ড, রাইস, এই সমস্ত কিছু সেই সময় চাষ হতো। এবং রাইসের নিদর্শন, এই কোশ্চেনটা তো এরকমভাবেই আসে যে রাইসের মানে কোন সাইটের মধ্যে দিয়ে প্রথম রাইসের নিদর্শন পাওয়া যায়, সেটা হচ্ছে লোথাল, যেটা গুজরাট বা জিটি। অপশানগুলো চেষ্টা করবে জিটি বা গুজরাট, কারণ এত বেশি লং নোটস তুমি পরীক্ষার আগের দিন দেখতে পারবে না। তোমাকে দেখতে হবে শর্ট নোটস যার মধ্যে ম্যাক্সিমাম ইনফরমেশন থাকে এবং তুমি যাতে এক্সাম রেডি হয়ে যেতে পারো বাড়ি থেকে। এরপর দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যারা ছিল তারা কটন প্রডিউস করতে পারতো। আর কালীবঙ্গান, এই নামটা খুব ইম্পর্টেন্ট, কারণ কালীমণ্ডলের প্রথম নাঙল বা আমাদের যে নাঙল বা জমিতে যে চাষবাস করার জন্য যে উডেন নাঙল তৈরি করা হয় তার একটা নিদর্শন পাওয়া গেছে। আচ্ছা, এরপর 4টে পয়েন্ট আছে, অ্যাজ ইট ইজ পয়েন্টের মতো মনে রাখবে যে গেটওয়ে সিটি কাকে বলা হয়, হরপ্পাকে। ব্ল্যাক বেঙ্গলস বা কালীবাঙ্গান, এই কালীবাঙ্গান যে কথার অর্থ কালীবাঙ্গান, এটার যদি তোমরা ভাঙো তবুও দেখবে এই ব্ল্যাক বেঙ্গলসই পাওয়া যায়। তারপর কি আছে সেটা হচ্ছে ল্যাঙ্কাশায়ার কাকে বলা হয়, আইভিসি, সেটা হচ্ছে চানহুদারোকে। আর ম্যানচেস্টার বলা হয় হচ্ছে লোথাল। এই কোশ্চেনগুলো এরকমভাবে আসে। এরপর কি আছে যে প্রডিউসড, মানে সাফিসিয়েন্ট সিড, তারা খাবার নিজেদের জন্য সিড বা ফিড, মানে খাদ্যবস্তু বা বীজ বা গ্রেনস যেগুলো থাকে, ফুড গ্রেনস, সেগুলো তারা তৈরি করতো। এবং সেগুলো তারা কার মধ্যে স্টোর করে রাখতো, তাদের মধ্যে যে গ্র্যানারিসগুলো ছিল তার মধ্যে তারা স্টোর করে রাখার চেষ্টা করতো। তারা যেসব প্রাণীগুলোকে সাধারণত পোষ্য হিসেবে মানিয়েছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিড়াল, কুকুর এবং ঘোড়া। তারা হাতির ব্যবহারও জানতো। কিছু কিছু ক্ষেত্রে এরকম দেখা যায় যে তারা হাতির সম্পর্কে জানতো। সর্তুগাই হচ্ছে এমন একটা জায়গা বা
এরপর আমরা দেখতে পাই যে হর্সের রিমেন্স, মানে ঘোড়ার যে প্রাচীন যে হাড়গোড়গুলো ছিল সেগুলো আমরা কোন জায়গায় দেখতে পাই, সেটা হচ্ছে সুরকোটোদা, যেটা গুজরাটের মধ্যে পড়ে। এছাড়া কি আছে, আমরা দেখতে পাই যে একটা কুকুর এবং কুকুরের পাশে মানুষের একটা কবরস্থান, যেটা আমরা রোপরে দেখতে পাই। এরপর যে জিনিসটা আছে যে আমাদের এই যে আইভিসি আমরা যেটা পড়ছি সেটার ব্যাকবোন কী ছিল। ব্যাকবোন বলতে কী বুঝি আমরা, যে সয়েল ওয়াজ এ ফার্টাইল ডিউ টু মানে ফ্লাডিং এরিয়াস, কারণ ইন্দাস ভ্যালি মেনলি গড়ে উঠেছে ইন্দাস নদীকে কেন্দ্র করে। আর এই যে সিন্ধু নদীর চারপাশে প্রচণ্ড পরিমাণে বন্যা হতো, আর যখনই বন্যা হতো তার পাশে বন্যা হলে যে পলিগুলো নদী থেকে উপচে তার আশেপাশে বয়ে যেত, এবং এতে থেকে বোঝা যায় যে নদীর চারপাশের অঞ্চলগুলো এক্সট্রিমলি ফার্টাইল ছিল, অর্থাৎ যে ফসল তোমরা ওখানে বপন করবে সেগুলো থেকে ভালো রেজাল্ট আসতো। তার কারণের জন্য এর মেন যে সিভিলাইজেশনের ব্যাকবোন ছিল সেটা হচ্ছে এগ্রিকালচার। এছাড়া কি হচ্ছে যে মহেঞ্জোদারোতে একটা কী পাওয়া যায়, উলেন ক্লথও এর মধ্যে পাওয়া যায়, সুগার ক্যান পাওয়া যায়। তাছাড়া কি ধোলাভিরাতে আমরা ড্যাম বা ইরিগেশন সম্পর্কে দেখতে পাই, ক্যামেল বোনসের একটা নিদর্শন পাই আমরা কালীবঙ্গাল থেকে। তাছাড়া যেটা হর্স, সেটা তো আগেই বলেছি যে সুরকোটোদাতের মধ্যে হর্সের রিমেন্স পাওয়া যায়। এবং এই যে আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, এদের সঙ্গে বিভিন্ন সভ্যতার ট্রেড অ্যান্ড কমার্স চলতো। এমন নয় যে এরা শুধু নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতো, তা নয়, ইন্টারনাল এবং এক্সটার্নাল দু ধরনের ট্রেডও এর মধ্যে চলতো। এরপর যেটা ব্যাপারটা হচ্ছে যে এরা কিসের মাধ্যমে জিনিসপত্র কেনাবেচা করতো। এক তো এদের কাছে মেটালিক মানি ছিল না, মানে কোনো যে মুদ্রা বা টাকা সেরকম তখন প্রচলিত ছিল না। তখন যেটা ছিল সেটা হচ্ছে বার্টার সিস্টেম। বার্টার সিস্টেমটা কি? বার্টার সিস্টেম হচ্ছে বিনিময় প্রথা। হয়তো কেউ বললো যে আমার কাছে দুটো গরু আছে, তার পরিবর্তে আমাকে এক গোলা ধান দিতে হবে। এই যে জিনিসপত্র দেওয়া নেওয়া করার যে প্রথা, তাকে আমরা বলি কি, বার্টার সিস্টেম। এরপরে আমরা দেখবো যে এদের কয়েন্সের কোনো ব্যবহার এরা খুব একটা জানতো না। এছাড়া কী ছিল, যে রথ, নৌকা, এগুলো তারা ট্রান্সপোর্টেশনের জন্য ধীরে ধীরে ইউজ করতো। কোনো কিছু ধরো মাপতে হবে, ওয়েট বা মেজারমেন্টসের জন্য এরা যা ব্যবহার করতো সেগুলো লোথালে পাওয়া যায়। নর্মালি আমরা যে মাপার জন্য যে বাটখারাগুলো ইউজ করে থাকি সেগুলো লাইমস্টোনে তৈরি হতো, মানে সেই সময় লাইমস্টোনে তৈরি হতো, এখন তো মেটালিক পাওয়া যায়। এবং তার যে শেপ ছিল সেগুলো হচ্ছে কিউবয়েডিয়াল শেপ। কোন শেপে ছিল, যে কিউবয়েডিয়াল শেপের মধ্যে, তো সেগুলো পাওয়া যায়। তারপর কি, কিছু র মেটেরিয়াল ছিল, ডিফারেন্ট সোর্সেস থেকে কিছু র মেটেরিয়ালস তারা আমদানিও করতো, যেমন গোল্ড, সিলভার, লাপিস লেজুলি বা কপার, এগুলো তারা পারতো। এবং এটা কোথা থেকে আনতো, রাজস্থানের ক্ষেত্রেই একটা মাইন আছে যেখানে কপার মাইন পাওয়া যায়, এবং কপার তারা ওখান থেকে হয়তো তুলে আনতো, বা বালুচিস্তান থেকেও কখনো কখনো তারা এই ডিফারেন্ট সোর্স থেকে এগুলোকে র মেটেরিয়াল হিসেবে আনতো। এছাড়া কী ছিল, তাদের মেইন যে কাজ ছিল সেটা হচ্ছে পট্রি মেকিং আর ব্যাঙ্গেলস শেল ওয়ার্কিং, মানে শেলের বিভিন্ন ওয়ার্ক হতো। ব্যাঙ্গেলস বলতে হাতের যে চুড়ি, সেই জাতীয় জিনিসগুলো তারা বানাতো। এছাড়া যে মাটির কাজগুলো করতো সেগুলো করতো। তারপরে ব্রিড মেকিং ফ্যাক্টরি ছিল, যেটা চান্নাদারে বা লোতালে পাওয়া যায়, মানে যেটা হচ্ছে আইটেম অফ দ্য এক্সপোর্ট। তারা সেই জিনিসটাকে বানানোর পর এক্সপোর্টও করতো। এবং আমরা একটা জিনিস খুব ভালো করে জানি যে এই সময় মানে জলে যেমন নৌকা ব্যবহার করা হতো, তাহলে ধরে নিতে হবে যে এই সময় মানে কোনো ডকইয়ার্ডও ছিল, এবং সেই ডকইয়ার্ডের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে লোথাল। এবং অনেকে হয়তো বলে যে সিল, মানে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করার জন্য আমাদের যে সিল পাওয়া যায়, যেটা এমব্লেম হতে পারে বা কোনো কিছুর নাম হতে পারে, বা এমব্লেম বলতে কোনো রিলিজিয়াস ক্যারেক্টার হতে পারে, নাম বলতে ডেসক্রিপশন। তখন যে ব্যবসা বাণিজ্যের জন্য যে সিলগুলো ব্যবহার করা হতো সেগুলো সাধারণত সিয়েটাইটের তৈরি হতো। এরপর 4টে পয়েন্ট দেখব যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দাইমাবাদ। প্রথম হচ্ছে ব্রোঞ্জ ইন্ডাস্ট্রি দেখা যায়। লোথাল, যেখানে স্টোন টুল ফ্যাক্টরি দেখা যায়, মানে পাথরের বিভিন্ন ধরনের টুল মেকিং করা হতো, এবং তার একটা ফ্যাক্টরি ছিল। বালাকোট, যেখানে হচ্ছে পেয়ার্লস, ব্যাঙ্গেলস অ্যান্ড শেল ইন্ডাস্ট্রি, এগুলো দেখা যায়। আর চান্নাদারের মধ্যে কী ছিল, বিড, ব্যাঙ্গেলস অ্যান্ড ইন্ডাস্ট্রি, আদার্স যে জিনিসগুলো ছিল এই সমস্ত চান্নাদারের মধ্যে পড়ে। এবং সিন্ধু সভ্যতার সবচেয়ে বেশি যেটা আমাদের দেখার দরকার সেটা হচ্ছে টাউন প্ল্যানিং। টাউন প্ল্যানিং কি, এমন একটা সভ্যতা যেটা প্রথম হচ্ছে যে পোড়া মাটি বা পোড়া ইটের ব্যবহার করতো, এবং এটা একটা টাউন প্ল্যানিং ছিল। কারণ তোমরা ভালো করে দেখতে হবে, হয়তো যেখানে ঘর ছিল তার চারপাশ দিয়ে রাস্তা, তার মধ্যে গ্র্যানারিস বা যে গ্রেড পাথ, সেই সমস্ত জিনিস পাওয়া যেত, এবং গুড ড্রেনেজ সিস্টেম দেখতে পাওয়া যেত। আমরা একটা জিনিস দেখবো যে সিন্ধু সভ্যতার যে টাউন প্ল্যানিং, তাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা পার্ট ছিল যেটা সাময়িক
সাধারণ জায়গা থেকে খানিকটা উঁচু, যাকে বলা হচ্ছে সিটাডেল। সিটাডেলে সাধারণত যে রাজা বা রাজার আশেপাশে থাকা যে ধরনের ব্যক্তিবর্গ তারা সিটাডেলে বাস করতো, আর সাধারণ মানুষ থাকতো হচ্ছে লোয়ার পার্টে, যেটা হচ্ছে পাবলিক বিল্ডিং, গ্র্যানারিজ, রিলিজিয়াস বিল্ডিং, এগুলো হচ্ছে সিটাডেল সেই পার্টটাতে ছিল না। তো যে জায়গাগুলোতে সিটাডেল থাকে সেগুলোতে রাজা বা তার আশেপাশের লোকজন বাস করে, আর যেগুলোতে সিটাডেল থাকে না সেখানে সাধারণ মানুষ বাস করে। নর্মাল যে টাউন প্ল্যানিং ছিল সেটা গ্রিড সিস্টেমে হতো, ল্যাম্প পোস্ট দেখা যেত বা স্ট্রিট ল্যাম্পিংয়ের একটা ব্যবস্থা ছিল, ওয়েল প্ল্যান্ড হাউস ছিল, ব্রান্ড ব্রিক ইউজ করতো, তারপর হচ্ছে মাড ব্রিক, দুটোই ইউজ করতো। তাছাড়া কী ছিল যে রাস্তার দিকে কোনো উইন্ডো থাকতো না, তাদের উইন্ডো সবসময় থাকতো ভেতরের দিকে। তাহলে এটা থেকে এই ধারণাটা পাওয়া যায় যে তারা প্রাইভেসি মেনটেন করতো। তো এই হচ্ছে ব্যাপার, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসে তার সমস্তটাই আমি হয়তো বলে ফেলেছি একটু ফাস্ট। একটা কোশ্চেন তোমাদের জন্য থাকবে যে কোথায় সিটাডেল দেখা যেত না। এই কোশ্চেনটা যদি তোমরা এতদূর অবধি ভিডিওটা দেখো তাহলে এই কোশ্চেনটার আনসার তোমরা অপশনের মধ্যে করবে, এবং এই কোশ্চেনটা আসে যে সিটাডেল কোথায় দেখা যায় না, কোন সাইটে সিটাডেল দেখা যায় না। তো আপাতত এই ভিডিওটার মধ্যে এইটুকুই ছিল, এবং তোমরা যদি ভালো করে দেখো তাহলে সবটাই বুঝতে পারবে।